গল্প প্রেম তৃষা, লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব ৩৯। কারাগারের স্যাঁতস্যাঁতে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে প্রেম। মুখ গুজে রেখেছে হাঁটুর ফাঁকে। দেহ কাঁপছে অনিয়ন্ত্রিতভাবে। এক্ষুনি ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। অঙ্কুর নিজ হাতে দিয়েছে। প্রেমের পুরনো সমস্যা যখনই মানসিক আঘাত বা অতিরিক্ত ট্রমা আছড়ে পড়ে, তখনই শরীরের সুগারের মাত্রা হঠাৎ নেমে যায় বিপজ্জনক পর্যায়ে। কিছুক্ষণ আগেও সে জ্ঞান হারিয়েছিল। হঠাৎ ঘামে ভিজে গিয়েছিল জামাকাপড়, ঠোঁট নীল হয়ে এসেছিল। তখনই অঙ্কুর দৌড়ে গিয়ে ইঞ্জেকশনটা পোষ করে। না হলে হয়তো এই মুহূর্তে প্রেম নিতর দেহ হয়ে পড়ে থাকত। ভাগ্যিস অঙ্কুর নিজের কাছে প্রেমের এই ইঞ্জেকশনটা রাখে। প্রেমকে কতবার বলেছে সবসময় এসব নিজের সঙ্গেই রাখতে। প্রেম যখন আগের থেকে ভালো হয়েছে, কিন্তু শরীর সামলে উঠলেও মন তো এখনো তাণ্ডব করছে ভেতরে। মাথাটা বনবন করছে, চোখ দুটি রক্তাভ, হাতে যেন স্থিরতা নেই, অবিরাম কাঁপছে। বারবার অঙ্কুরের দিকে তাকিয়ে অস্পষ্ট গলায় বলছে, ভাই, তৃষাকে নিয়ে আয়, তৃষাকে ফিরিয়ে আন। প্রত্যুষ কোথায় নিয়ে গেল ওকে? অঙ্কুরের কণ্ঠ কাঁপছে, তবুও সে শান্তভাবে বোঝাতে চেষ্টা করছে, সব ঠিক হয়ে যাবে প্রেম, তৃষা ফিরে আসবে। এই তো বাইরে কথা বলছে সে, কিন্তু প্রেম কি বুঝে যুক্তি? যার হৃদয়ে আগুন লেলিহান, সেখানে আশ্বাসের পানি ছুঁয়ে দিলেও পৌঁছায় না। সে হঠাৎ মুখ তুলে তাকায়, মনে অনেক প্রশ্ন। প্রেম যেন নিজেই এখন প্রলজ্জিত প্রশ্নচিহ্ন, যে প্রশ্নের উত্তর কারাগারের দেওয়ালও জানে না। থানা থেকে কিছুটা দূরে নিঃসঙ্গ ও গাছপালায় আচ্ছাদিত একটা নির্জন প্রান্তর। বাতাসে কেবল প্রত্যপাতের মৃদু শব্দ, আর দূর থেকে ভেসে আসা কোনো পথভোলা কুকুরের ডাকে শূন্যতা আরও ঘন হয়ে উঠেছে এই স্থানে। সেই নিস্তব্ধতার মাঝখানে লোহার শীতল বেঞ্চটিতে পাশাপাশি বসে আছে প্রত্যুষ আর তৃষা। প্রত্যুষ দীর্ঘক্ষণ নীরব ছিল। অবশেষে এক অদ্ভুত সংকোচ আর ক্ষীণ সাহস মিশ্রিত স্বরে বলল, তুমি কি আমায় ভালোবাসো না তৃষা? তোমায় তো প্রেম জোর করেই বিয়ে করেছিল, তাই না? তৃষা ধীরে মুখ খুলল। চোখ দুটি প্রত্যুষের চোখে স্থির হয়ে রইল। সেই দৃষ্টিতে এক ধরনের নির্বিকটিক স্থিতি। সে বলল, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না। সরলভাবে সত্য কথাটাই বলবো। আপনার ভাই প্রেম নেওয়াজ, তাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগেছিল। তবে কখনোই তা প্রকাশ করিনি, কারণ তখনও নিজের অনুভূতির গভীরতা বুঝিনি। পরে আপনার সঙ্গে পরিচয় হলো। প্রথমে ভেবেছিলাম হয়তো আপনি সেই মানুষ যার সঙ্গে জীবনটা কোনো শান্ত বাদনে বাধা হয়ে যেতে পারে। কিন্তু সময় সময় সব কিছু বদলে দিয়েছে। আমি আজ নিশ্চিতভাবে জানি, প্রেম নেওয়া ছাড়া আমি কিছুই নই। দিনের পর দিন তার অনুপস্থিতিতে আমি নিজেকে হারাতে বসেছিলাম। তাকে হারিয়ে যে যন্ত্রণা পেয়েছি, তা কেবল আমিই জানি। তার কোনো পরিমাপ নেই। তাই ক্ষমা করবেন, আমি আপনাকে কিছুটা ব্যবহার করেছি। আপনার আবেগের উপর বড় করেই আমি চেষ্টা করেছি প্রেমকে ফিরে পেতে। যদি সেই দিন আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক না হতো, হয়তো প্রেম কোনোদিন ফিরে আসতো না। আপনি ভালো মানুষ মিস্টার দেওয়ান। আপনি এমন একজন নারী ডিজার্ভ করেন যে সত্যিই আপনাকে ভালোবাসবে। আমার মতো নয়। নিজেকে ভালো রাখুন। সুখে থাকার উপায় নিজেই খুঁজে বের করুন। একটি সামান্য বিষয়কে এত বিশাল করে তোলার কোনো মানে হয় না। আর আমাদের মধ্যে কোনো গভীর সম্পর্কও তো ছিল না। একটা সহানুভূতি,
সামান্য যোগাযোগ এই পর্যন্তই। আমি প্রেম নেওয়াজকেই ভালোবাসি। সেই আমার সবকিছু। তার জায়গা কেউ নিতে পারবে না। কোনোদিনও না। আপনি আজ আপনার নিজের ভাইকে জেলের অন্ধকারে নিক্ষেপ করেছেন। নিজের হাতে হাতকড়া পরিয়েছেন। একবার ভেবে দেখুন, মানুষটা আপনি কি করেছেন? ক্ষমতার প্রদর্শন যতই মধুর মনে হোক, তবুও তার একটা সীমা থাকা প্রয়োজন। আমি চাই, আমি যেমন সব ভুলে গেছি, আপনিও ভুলে যান। কিন্তু মনে রাখবেন, আমার স্বামীর গায়ে একটি মাত্র আঁচড় পড়লেও আমি আর নীরব থাকব না। এই সতর্ক বার্তাটাই আমার শেষ কথা, মিস্টার দেওয়ান। তারপর তৃষা উঠে দাঁড়ালো। চোখে কোনো জল নেই, কণ্ঠে কোনো কাঁপন নেই, আছে কেবল ভয়ঙ্কর দৃঢ়তা, যা নীরব রাতের বাতাসকে চেতন করে দেওয়ার ক্ষমতা রাখে। তোমার মাথা ঠিক আছে তৃষা? কি বলছো তুমি? তুমি ভুলে গেছো? তোমায় তো প্রেম অপহরণ করেছিল। কি জাদু করেছে ও তোমার উপর? তৃষা শান্ত, অনড় কণ্ঠে জবাব দেয়, তার আমার উপর কোনো জাদু করার প্রয়োজন নেই। আমি প্রথম থেকেই ওর প্রতি আকৃষ্ট ছিলাম। প্রত্যুষ বিস্ময়ে কেঁপে ওঠে। সত্যি বলছো? একদম সত্যি। তোমার বুক কাঁপছে না? কাঁপছে। কিন্তু যার জন্য এই কাঁপন, তাকে আপনি বন্দি করে রেখেছেন। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন, তবে অনুরোধ করছি, সব ভুলে যান। প্রেমকে মুক্ত করুন। আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন। আপনি নিজেও শান্তি পাবেন। আমরাও আমাদের সুখ ফিরে পাব। প্রত্যুষের চোখে তখন কুয়াশার মতো ঝাপসা জল। জল জমে আছে চোখের কোণে, কিন্তু সে তা ফেলতে পারছে না। তার কণ্ঠ ভারী, তবুও কোনো অভিযোগ নেই, কোনো প্রতিরোধও নেই। শেষবার তৃষার চোখের দিকে তাকিয়ে সে বলল, যদি কোনোদিন মনে হয় তোমার ফেরা প্রয়োজন, ফিরে এসো। আমার দরজা সর্বদা খোলা থাকবে। আমি প্রত্যুষ দেওয়ান। তোমায় আমার হৃদয়ও দিলাম, মুক্তিও দিলাম। তুমি আমার মন নিতে চাওনি, নিয়েছ স্বাধীনতা। আমি তোমার ভালোবাসার পথে আর কোনোদিন দাঁড়াবো না। কখনো হয়তো আর বলবো না ভালোবাসি, কিন্তু ভালোবাসা থেমে থাকবে না। তৃষা ঠান্ডা গলায় বলল, কথা শেষ, এবার থানায় চলুন। আমি আমার স্বামীর সঙ্গে না গিয়ে আপনার সঙ্গে এসেছি কেবল এই কথাগুলো বলার জন্য। প্রথমে সমাধান, তারপর বাকিটা দেখা যাবে। প্রত্যুষ উঠে দাঁড়ায়। মুখে যেন কোনো অনুভূতি নেই, তবুও চোখের ভেতরে অস্থির স্রোত বইছে। নিজেকে সামলে বলল, আমার কিছু বলার অধিকার নেই আর, কথা তো ফুরিয়েই গেছে। তৃষা মাথা নাড়ালো। চলুন থানায়। থানায় পৌঁছে প্রত্যুষের নির্দেশে প্রেমকে কারাগার থেকে মুক্ত করা হয়। দরজার ওপাশে পা রাখতেই প্রেম ছুটে এসে তৃষাকে জড়িয়ে ধরে এমনভাবে যেন সে নিজের প্রাণ ফেরত পেয়েছে। তৃষা তার কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আপনি ঠিক আছেন? শরীর কেমন? প্রেমের গলা রুদ্ধ। তুমি কোথায় গিয়েছিলে তৃষা? তৃষা মৃদু হাসে, কোথাও যাইনি। আপনাকে ছেড়ে কোথায় যাব? কোথাও যাব না। বিশ্বাস রাখুন, চলো, বাড়ি যেতে হবে। সব শেষ, এখন শুধু আমাদের গল্প শুরু। প্রেম চলে যেতে উদ্যত হয়। এমন সময় অফিসার ঠান্ডা স্বরে বলল, আপনি একটু স্থির থাকুন মিস্টার প্রেম, একটা কাগজে স্বাক্ষর বাকি আছে, তারপরই আপনি যেতে পারবেন। প্রত্যুষ তখন বাইরে বেরিয়ে এসেছে। জীবনের নির্মম পরিহাস যেন তার সমস্ত অস্তিত্বকে বিদ্ধ করেছে। এই জীবনের খেলাটা এমন নির্মম কেন? কি পেল সে? কি হারালো? আর তার সঙ্গে যা ঘটল, তা কি প্রাপ্য ছিল তার? প্রেমের বুকে তৃষাকে দেখে প্রত্যুষের বুকের ভেতর যেন
কাচের মতন ভেঙে গেছিল। নিজের ভালোবাসার নারীকে অন্য পুরুষের বাহুবন্ধনে দেখে। এর চেয়ে যন্ত্রণাদায়ক দুঃস্বপ্ন আর কিছু হতেই পারে না। সেই মুহূর্তে সে বুঝল, ভালোবাসা আসলে স্বর্গীয় নয়, সর্বনাশী। ভালোবাসা মানেই কখনো কখনো নিজের বিনাশ মেনে নেওয়া, প্রিয়জনের মঙ্গল চেয়ে নিজের সর্বনাশকে আলিঙ্গন করা। প্রত্যুষ জানে সে যদি তৃষার জীবনে থাকে, তবে হয়তো তৃষার সুখে আছর পড়বে। তাই সে সরে যাবে অনেক দূরে, এমন দূরে যেখানে তার ছায়াটুকুও যেন তৃষার সুখে বাধা হয়ে না দাঁড়ায়। তবুও তার না হওয়া ভালোবাসার মাঝে তৃষা যেন সুখে থাকে, সেই কামনাই সে করে। তার না হওয়ার মধ্যেও তৃষার অস্তিত্ব যেন চিরস্থায়ী হয়ে থাকে তার বুকে, প্রতিটি নিঃশ্বাসিত নিঃশ্বাসে। রাস্তার ধারে দাঁড়িয়ে প্রত্যুষ একবার চোখ তুলে আকাশের দিকে তাকালো, তারপর হাতের উল্টো পিঠে চোখের জল মুছে মৃদু হেসে বলল, তারপর? তারপর আর কি? তারপর সে হাসলো, আমি কাঁদলাম। সে খুঁজে পেল আলো, আমি হারালাম আঁধারে। তারপর তার হলো মুক্তি, আমার হলো বন্দিত্ব। সে হয়ে গেল দূর নক্ষত্র, আমি অন্ধকারের চাঁদহীন রাত। শেষে আমি শুনলাম কেবল নিজের ভেতর ভাঙার শব্দ। সে শুনল না, সে বুঝল না, সে আমাকে আমার মতো বাঁচতেও দিল না। প্রত্যুষের বুক ভাঙা আর্তনাদ যেন প্রকৃতির প্রতিটি সুর ভেঙে দিচ্ছে। বাতাসের সঙ্গে ভেসে আসছে অদৃশ্য সঙ্গীত, এক পুড়ে যাওয়া প্রেমের সূক্ষ্মতা। এই প্রত্যুষ যদি তৃষার সামনে দাঁড়িয়ে শেষবার বলতে পারতো, তোরে মন দিয়া আগুন জ্বালাই যে মনে, মনের আগুন মনে জ্বলে রে, তবে হয়তো পৃথিবীটা এত নিষ্ঠুর লাগতো না। তৃষা প্রেমকে ভেতরে রেখে থানার গেটের সামনে গিয়ে দাঁড়ালো। অঙ্কুর বাইকের সামনে দাঁড়িয়ে আছে। থানায় তার দমবন্ধ লাগে। তৃষা অঙ্কুরের কাছে গিয়ে বলল, কিছু খাবারের বন্দোবস্ত করে নিয়ে এসে তো, আমি প্রেমের কাছে গিয়ে বসি, খেয়ে বাইকে উঠব, বাড়ি যাব। প্রেমকে এই শরীরে বাইক চালাতে দিবে? নেবার, আমি আছি না। থানার অন্দরমহলে শোরগোল, জমজমাট মানুষের পদচারণা, কাগজের ভাঁজে পুলিশের ঘরোয়া ব্রুকুটি। মাছ বেঞ্চে বসে আছে শিমলা আর প্রেম। বেঞ্চের এক প্রান্তে বসা লোকজনের ভিড়, তাদের মাঝে একটি মেয়ে, কপালে চিন্তার রেখা। পাশে থাকা লোকের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। আচমকা এক তরুণ ছুটে এলো, মুখে রক্তচাপের অস্থিরতা। পুলিশের চোখ মুহূর্তেই তাকে টেনে ধরে। পুলিশ গর্জন করে বলল, এটা থানা, মাছের বাজার নয়। কথা শুনে ছেলের বুদ্ধিমত্তায় কাটা পড়ে। তাকে থামিয়ে আনা হলো। লোকটিকে টেনে নিয়ে যাওয়ার সময় সে চেঁচিয়ে চেঁচিয়ে বারবার একই কথা বলতে লাগলো, জানোয়ার, 5টা বছর তুই আমার সঙ্গে প্রেম করে এখন বড়লোক মালওয়ালা দেখে বিয়ে করেছিস, আমার জীবনের 5টা বছর নষ্ট করে এখন তুই সুখে থাকবি, মেরেই ফেলবো তোকে। শিমলার পাশে বসে থাকা মেয়েটি তখন তার পাশে বসে থাকা নিজের স্বামীকে বলল, দেখেছ, বললাম না ওই লোকের মাথায় সমস্যা আছে। এসব কি বলছে? আমি তো ওকে চিনিও না। সমস্যা নেই বউ, বিষয়টি দেখবে পুলিশ, তুমি চিন্তা করো না। স্বামীর মুখ থেকে এহেন কথা শুনে মেয়েটি পুনরায় লোকটার দিকে তাকিয়ে স্বামীর কাঁধে মাথা রাখলো। শিমলা তখন উঠে এসে প্রেমের পাশের সিটে বসলো। কথা বলল না, তবে ফোনটা বের করে মেয়েটির দিকে তাকালো। চোখের চশমাটা ঠিক করে প্রেমকে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, আজকে রাতের মধ্যেই কিন্তু এই ঝামেলা শেষ করতে হবে। প্রেম জবাব দিল না, কেবল উঠে দাঁড়ালো। তৃষা তখন ভেতরে প্রবেশ করেছে মাত্র। সে তৃষার দিকে তাকিয়ে হাসল। হেসে মৃদু স্বরে শিমলাকে জবাব দিল,
সকাল হতে না হতে খবর পেয়ে যাবে, চিন্তা নেই। তাই যেন হয়। প্রেমের বান্দরবানের শখের কাঠের বাড়ি প্রিমরোজে ফিরিতে খুব একটা সময় লাগলো না। রুমে এসে ক্লান্ত শরীর নিয়ে প্রেম বসল। মুহূর্তেই তার কোলে মাথা রেখে তৃষা বলল, আপনাকে আমি কখনোই দূরে যেতে দিব না প্রেম। জানেন, আপনার জন্য আনা পুতুলটার চুলের রং আমি বদলে ফেলেছি। ওইটা এখন দেখতে আপনার মতোই। দেখা হয়নি, কখন করলে? ওই যে ওই দিন কটেজে মাঝরাতে আপনি যখন ঘুমিয়েছিলেন তখন উঠে গেলাম। নতুন চুল তো লাগাতে পারিনি, তাই কটেজের একটা লোককে দিয়ে রং আনিয়ে রং করেছি বাইরে বসে বসে। এমা, জানেন কি হয়েছে? হঠাৎ করেই যে বৃষ্টি, ওইসব দেখে লোভ সামলাতে পারিনি। এই যে এইটুকুনি ভিজেছি। সকালে ডয়ারে সিরিজ পেয়েছি। ইঞ্জেকশন কি তুমি আমার হাতে দিয়েছিলে? তৃষা একটু চুপ করে পুনরায় বলল, আর কে দেবে? কিসের ইঞ্জেকশন জানো? সুগারের। কে বলল? অঙ্কুর ভাই বলেছিল। বলল, প্রতি মাসে আপনার একটা নর্মাল সুগারের জন্য এমনিতেই নাকি ইঞ্জেকশন নিতে হয়। এই যে নেশা করেন এসবের ফল এগুলো। অঙ্কুর ভাই ওটা হাতে নিয়ে বলল, আজকে ইঞ্জেকশন দেওয়ার ডেট, আপনার হাতে যেন দিয়ে দিই। পরে আমার মনে ছিল না, রাতে ঘুম ভাঙার পর মনে আসতেই দিলাম। আমি ভুল জায়গায় দিয়েছি। আমি তো জানি না কোথায় দেয়। উহু, পারফেক্ট ভাবেই দিয়েছ সোনা। প্রেম তৃষার চুলে হাত বোলাতে বোলাতে বলল, তোমায় অনেক দিন ধরে বলবো বলবো করে একটা কথা বলাই হয়নি আমার। কি কথা? হিমিকা গুলজার আর পরাগ নেওয়াজের কথা। তারা কে? আমার পিতামাতা। তৃষার ওই দিনের কথা মনে পড়ে যায়। তাদের এই কথা তুলতেই তো ১ মাসের জন্য হারিয়ে ফেলেছিল সে প্রেমকে। তবে এই মানুষগুলো কি করে হারালো তা এখনো জানা হয়নি। আমার মা বাবার প্রেম করে বিয়ে। শুরুতে তাদের সম্পর্ক ভালোই যাচ্ছিল। তারপর আমি জন্ম নিলাম। সবাই কত খুশি। তবে আস্তে আস্তে যত বড় হচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম বাবা মায়ের সম্পর্কটা আর সুস্থ নেই। ওই যে প্রেম প্রেম একটা বিষয়, ওইটা আর নেই। মা রোজ কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা করতোই। বাবা বিষয়গুলোকে সামলানোর চেষ্টা করলেও মা সব বিগড়ে দেওয়ার চেষ্টা করতেন। দেখতে দেখতে ১৯-এ পা রাখলাম। ১৯ ছিল আমার ধ্বংসের প্রথম ধাপ। দেখো তৃষা, আমি কখনো খারাপ মানুষ হতে চাইনি, কিন্তু কি করে হয়েছি জানো? কারণ আর ১০টা মায়ের মতো আমার মা আমায় রাতে বুকে টেনে ভালো মানুষ হওয়ার গল্প শোনায়নি, ঘুম পাড়ায়নি, ঘরে অশান্তি করে মা রান্না বন্ধ করে দিত, বাবা রাগ করে বাইরে থাকতো। অমন সময় দাদু আমায় যা পারতেন দেখাশোনা করতেন। মায়ের শাসন যত্নের অজান্তে কখন যে খারাপ হয়ে গেলাম। আমি জীবনে প্রথম মদ খেতে দেখেছিলাম কাকে জানো? আমার মাকে। বাবার বিজনেস ফ্রেন্ড মুইন কাকা প্রায় আমাদের বাসায় আসা যাওয়া করতেন। মানুষটিকে পছন্দ করতাম। কেন জানো? কারণ প্রতিবার বাড়ি আসার সময় সঙ্গে করে আমার জন্য চকলেটের বাক্স নিয়ে আসতেন। তার চকলেটের কোম্পানি ছিল। বাবা সেখানকার ৩০% শেয়ার হোল্ডারের মালিক ছিলেন। সেই চকলেট খেয়ে আরামের ঘুম দিতাম। তখনও বুঝতে পারিনি আমার পছন্দের আঙ্কেল আমাকে নেশাযুক্ত চকলেট খাইয়ে ঘুম পাড়িয়ে আমার মায়ের সঙ্গে এক বিছানায়। প্রেম থামল। কথাগুলো বলতে গিয়ে ডুব গিলতেও কষ্ট হলো। তৃষা উঠে বসে আরো মনোযোগ দিল। প্রেম পুনরায় বলা শুরু করলো, আমার বয়স যখন ১৯, সেদিন আমি প্রথম মা আর সেই আঙ্কেলকে ওইভাবে ঘনিষ্ঠ অবস্থায় আবিষ্কার করি।
নিজের চোখকে বিশ্বাস করাতে সময় লেগেছে আমার। সেই রাতে আমি রুমের মেঝেতে পড়েছিলাম। সুগার লো হয়, বেহুশ হয়ে মেঝেতে পড়েছিলাম। পরদিন বাবা এসে আমায় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই জানতে পারলাম মা বাবাকে ডিভোর্স লেটার দিয়ে বাসা থেকে চিঠি লিখে পালিয়ে গেছে। অনেকদিন মাকে দেখিনি। তারপর মাঝে মা ফিরে আসে। তখনও আমি বলতে পারিনি আমি মাকে কার সঙ্গে কোন অবস্থায় দেখেছিলাম। ওই নোংরা শব্দগুলো উচ্চারণ করার ক্ষমতা আমার আজও হয়নি। আজও না। মাকে নিয়ে কি করে এসব বলি। সে মা হয়তো। শেষে বাবা আর মায়ের ডিভোর্স হয়। তার বছরের পর বছর পরকীয়া করার বিষয় জানার পর নেওয়াজ পরিবারের সবাই ভেঙে যায়। বাবা ডিভোর্সের পক্ষে কখনোই ছিল না। সে সুযোগ চেয়েছিল। তাতে মায়ের কি? সে আমাকে বাবাকে রেখে নতুন স্বামীর সঙ্গে চলে গেল। বাবার ব্যবসা ধসে পড়ল। মা নতুন স্বামীর সঙ্গে চলে যাওয়ার 6 মাসের মাথায় জানতে পারলাম তার ভয়াবহ মৃত্যু হয়েছে। খুন হয়েছে সে। সেই খুনের রহস্য আজও অজানা। মা তার পরিবারের বিপক্ষে গিয়ে আমার বাবাকে বিয়ে করার পরই নাকি শুনেছিলাম তার পরিবার তাকে মেনে নেয়নি। বিয়ের পর তার বাবা মায়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। মেয়ের মৃত্যুর খবরও জানতে পারেনি তারা। যাক, সেসব কথা বাদ। তবে শুনেছিলাম মুইন আঙ্কেলই নাকি মাকে খুন করেছিল। মানুষ এটাই বলতো। ওই লোকও এখন বেঁচে নেই। অ্যাক্সিডেন্ট করেছিল। কয়েক বছর বেঁচে ছিল ওই অবস্থায়। পরে মারা যান। ছোট থেকেই বাবা মায়ের ঝগড়া দেখে বড় হওয়া এই আমিটাই একগুঁয়ে ছিলাম। ঝগড়া করতাম। ঘরের মধ্যে বন্দি থাকতাম। আচ্ছা, এইসবের জন্য আমি দায়ী ছিলাম তৃষা? প্যারেন্টস ডেতে সবার বাবা মা আসতো। আমার পরিবারের মানুষ আসতো না। এখানে আমার দোষ কোথায়? ওই দাদু ছাড়া কেউই আমায় বোঝেনি তৃষা। ধীরে ধীরে সময় কাটে। আমি 23-এ পা রাখি। মা চলে যাওয়ার পর বাবা সব ছেড়ে আমার টেক কেয়ার করেছেন, বর্ষা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। আমি ভাবলাম এই বুঝি আমার জীবন এত পরে হলেও এখন সুন্দর হতে চলেছে। তবে 23-এ আমার সঙ্গে কি হলো জানো? বাবাকে আবিষ্কার করলাম একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে। ওই মেয়েটা আর কেউই না, আমার ভার্সিটির ফ্রেন্ড, তাও নিজের বাসায়। আমার পরিবারের কারণে আমার পড়ালেখার অনেকবার থেমেছে। কবেই এই পড়ালেখা শেষ হয়ে যেত। ভার্সিটিতে যাওয়ার পর অনেক বন্ধু হয়। আমার কাঠের বাড়িটাই সবাই মিলে আড্ডা দিতাম, গানের আসর বসাতাম। আমাদের সার্কেলের রাফা নামক একটা মেয়ে ছিল। সেও আমাদের বাসায় প্রায় আসা যাওয়া করতো। বাবা নিজের মেয়ের মতো ভালোবাসতো। তার নাকি মেয়ের অনেক শখ ছিল। তবে মেয়ে হতে পারল কই। বাবা আর বিয়ে করেননি। জীবনটা বিলিয়ে দিয়েছিল শেষে প্রেমকে মানুষ করার তাগিদে। সেই বাবাকেই যখন নিজের ক্লাসমেটের সঙ্গে আবিষ্কার করলাম, ঠিক 19 বছরের ঘটনা পুনরায় মনে পড়ে গেল। সেদিন মারাত্মক শরীর খারাপ হয়। 1 সপ্তাহের মতো হাসপাতালে ভর্তি ছিলাম। অঙ্কুরটা না থাকলে কি যে হতো। বাসায় ফিরে বাবাকে দেখতে পেলাম না। সেই থেকে এখন পর্যন্ত বাবাকে দেখিনি। কি হয়েছে তার, কোথায় আছে জানি না। তবে জিনিয়া রাফার লাশ দেখেছিলাম। আত্মহত্যা করেছিল সে। 1 সপ্তাহের মধ্যেই ঘটনাগুলো ঘটে। আজও পুলিশ আত্মহত্যার পেছনকার রহস্য উন্মোচন করতে পারেনি। দেখো তৃষা, ওইসবের পর থেকে বর্ষা নামক কোনো শব্দকেই আমি বিশ্বাস করিনি। এসব বিশ্বাস বর্ষা করা ছেড়ে দিয়েছি। নেশা, বাজে কাজবাজে এত ভয়াবহভাবে লিপ্ত হয়ে যায় তৃষা। এখনো মাঝে মাঝে আমার মাঝরাতে ঘুম ভেঙে যায়। 19 আর 23 বছরের সেই দুটো স্বপ্ন আমায় ঘুমাতে দেয় না। আমি বর্ষা করব তো কাকে করব?
দেখো, আমি তোমার আগে কাউকেই ভালোবাসিনি। কি করে ভালোবাসতে হয় জানা নেই। আমার ভালোবাসায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তুমি অন্তত আমায় ভুলে যেও না। এবার তুমি বিশ্বাসঘাতকতা করলে আমি নিশ্চিত মারা যাব। আমায় আর কেউই মৃত্যুর হাত থেকে ফেরাতে পারবে না তৃষা। মনের সঙ্গে যুদ্ধ করে তোমায় ভালোবেসেছি। আমায় যুদ্ধে হারিয়ে পরাজিত সৈনিক সাব্যস্ত করো না। প্রেম তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরল। এক মুহূর্তেই সে অন্য এক প্রেমকে আবিষ্কার করল। এত ভয়ানক শৈশব, এই ট্রমা এখনো লোকটিকে মেরে খাচ্ছে। এসব যদি তৃষ্ণা একবার জানতো, তাহলে সেদিন রাতে কখনোই প্রেমকে ওইভাবে কষ্ট দিয়ে কথাগুলো বলতো না। আসলে মানুষ এমনি এমনি খারাপ হয় না। খারাপ হওয়ার জন্যও কারণ থাকা লাগে। প্রেমের মতো তৃষারও চোখে জল। সে প্রেমকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, আপনাকে ছাড়া আর মৃত্যুকে বরণ করা সমান কথা। আমাদের বিচ্ছেদ এপারে হচ্ছে না, ওপারের কথা জানি না। তবে ওপারে একটা সুযোগ পেলে আমি চাই আপনার আমার দেখা আবারও হোক। আমরা আবারও প্রেমে পড়ি একে অপরের সাথে। আবার বিবাহের মিষ্টি বন্ধনে আবদ্ধ হই। প্রেম বাচ্চাদের মতো গুটিয়ে নিয়ে পুনরায় বলল, তুমি জানো, আমি পাপী হয়ে জন্মাইনি। আমি একসময় বিশ্বাস করতাম ভালোবাসা মানুষকে ক্ষুধার কাছাকাছি নিয়ে যায়। কিন্তু এখন বুঝি ক্ষুধা হয়তো হাসেন যখন কেউ এমনটা ভাবে। তবে তোমায় ভালোবাসে আমি আবারও বিশ্বাস করতে চাই। কেবল তুমি আমাকে ভুল বুঝো না, আমাকে দোষ দিও না। আমি ভালো ছিলাম, সত্যি বলছি। কিন্তু এই পৃথিবী আমাকে ভালো থাকতে দেয়নি, ভালোবাসেনি, আপন করে নেয়নি তৃষা। তৃষার চোখে জল, প্রেমের সঙ্গে ব্যাগ পাই। কথাই আছে না, মানুষ পাপ নিয়ে জন্মায় না, তবে পাপ নিয়ে মৃত্যুর বরং অবশ্যই করে। তবে পাপ ছাড়তেও কিন্তু পারে। সে প্রেমকে বুকের থেকে ছাড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে বলল, এই যে প্রেম, আমি আছি তো, আমি আপন করেছি তো, আমি ভালোবাসি তো, পৃথিবীকে ভুল প্রমাণ করে দিব। খুদা আবার মুচকি হাসবে প্রেম। আমাদের সুন্দর সমাপ্তি দেখে এবার তিনি আবারও মুচকি হাসবেন। প্রেম কিছু বলল না, কেবল তৃষার বুকে জড়িয়ে রইল। হঠাৎ বলল, ভালোবাসি তোমায়। তৃষা চোখের জল আড়াল করে জিজ্ঞাসা করল, কতখানি? হিসাব চাইছ? ভালোবাসার সংখ্যা আছে, পরিমাপ আছে? তবুও বলছি, আমি তোমায় ভালোবাসি ঠিক ততটুকু যতক্ষণ অপেক্ষা মরুভূমির ক্লান্ত প্রতীক আকাশপানে চেয়ে বৃষ্টির জন্য করে। আমি তোমায় ততখানি ভালোবাসি যতখানি নদী তার কুলকে ভালোবেসে দিনের পর দিন কিনারা ছুঁয়ে আবার ফিরে যায়। তবু প্রতিবার ছোঁয়ার সময় ভাবে, আজই শেষবার। তাহলে আপনি কি কখনো আমাকে ছাড়বেন? কবুও নয়। তুমি যদি সূর্য হও, আমি হব ছায়া। তুমি যেদিকে যাবে আমি অন্ধকার হয়ে তোমার পায়ের নিচে প্রতিবার মিশে যাব। আমি আলো চাই না, আমি শুধু তোমার অস্তিত্ব চাই। প্রেম মাথা তুলল। তৃষার চোখের কোণে জলের দিকে তাকালো। কেমন যেন নেশা নেশা লাগছে, অত্যাধিক গরম ও সেই সঙ্গে লাগছে। সে হাত দিয়ে তৃষার জল ছুঁয়ে দেখল, অতঃপর চোখের কোণে চুমু এঁকে দিল। তৃষা তখনও নিশ্চুপ। হঠাৎ প্রেম বলে উঠল, আমার শার্টের বোতামটা খুলে দিবে? তৃষা কথা বাড়ালো না। বোতামে হাত লাগাতেই প্রেম বাতি বন্ধ করে দিল। তৃষাকে অন্ধকারে কাছে টেনে বলল, আবারও বলছি ভালোবাসি। রাতটা স্বামীর বুকে কেটে গেল অজান্তেই। প্রেম বাইক রেসার, প্রথম থেকেই আন্দাজ করেছিল তৃষা। তারপর অঙ্কুর সব খুলে বলল, এই যে একটু আগে ঘুমিয়েছে লোকটা ক্লান্ত শরীর নিয়ে, ঘুমানোর আগে এই যাবৎ তার সকল বাইক রেস নিয়ে কথা বলল। শুনতে ভালোই লাগছিল। মজার বিষয় হচ্ছে, এত বড় একটা বাইক রেসারের বুকে
এতদূর তৃষার আশা। যদি সব মেনে নিয়ে সেদিন যুবরাজ সরকারের বউ হতো, তাহলে আজকের প্রেম নেওয়াজকে কখনোই পাওয়া হতো না। তৃষা চোখটা বুঝল পরম তৃপ্তি নিয়ে। এবার একটু ঘুমানো আবশ্যক। সকালে ঘুম ভাঙল তৃষার খাবারের গন্ধে। প্রেম এসে তাকে বিছানা থেকে উঠিয়ে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। কাজ শেষ করে তৃষার পাশে বসতেই মুচকি হেসে বলল, দুটো সারপ্রাইজ আছে, কোনটা আগে শুনবে? দুটোই শুনবো, তবে এক নাম্বারটাই আগে বলুন। প্রেম ফোনটা বের করে ভিডিও কল তৃষার সামনে ধরতেই ওপাশে তৃষা তার বাবা মাকে দেখতে পেল। তৃষা মুহূর্তেই ইমোশনাল হয়ে গেল। কতদিন পর বাবা মাকে দেখতে পাচ্ছে। প্রেমের মনে হলো এখন তৃষাকে একটু বাবা মায়ের সঙ্গে একান্তে কথা বলার সুযোগ দেওয়া উচিত। নিজেদের ঝামেলা শেষ করুক, তারপর সে রুমে ফিরবে। সে তৃষাকে স্পেস দিয়ে দাঁড়ালো। নিচ থেকে অ্যাপল কাটার জন্য ছুরিটা এনেছিল। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে ছুরিটাকে ছুঁয়ে দেখল। হাত ছুঁয়ে দিতেই সামান্য একটু লেগে রক্ত বের হলো। সে রক্তটার দিকে তাকালো। একটা নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বলল, বিশ্বাসঘাতকদের মরে যাওয়াই ভালো। আজ হোক কাল হোক, তাদের দিন ফুরিয়ে সময়ের চক্রের এবার মোড় পাল্টানো দরকার। তৃষা ফোন রেখে ডাকতেই প্রেম ভেতরে এলো। তৃষার সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে বলল, আপনি এত কিছু করে ফেললেন, আর আমি জানতামও না। আমি সময় নিয়ে জানাতে পছন্দ করি। তো ঝামেলা মিটল? আমার বাবা শ্বশুর বাড়িতে জামাই আদরের বেশ তাড়া ছিল, তাই সব মিটমাট করে দিলাম। এসব আর মেনে নেওয়া যাচ্ছিল না। তাই বলে এত সব কি করে করলেন? বাবা মায়ের মত কি করে পাল্টে দিলেন? তাহলে শুনো, বলছি। তৃষাকে নিয়ে বিছানায় বসল প্রেম। তারপর বলল, যে রাতে আমি বাসা ছাড়ি সেই রাতেই আমার অ্যাক্সিডেন্ট হয়। ফিরে আসতে চেয়েছিলাম তোমার কাছে, তবে ব্যাড রেস্টে ছিলাম। তারপর মাথায় এলো তোমার একটা শিক্ষা দেওয়া উচিত। একেবারে হৃদয়ে যে আঘাত করলে একটু তো কষ্ট তুমিও ডিজার্ভ করো। ব্যাস, পড়ে রইলাম হাসপাতালে। তোমার সঙ্গে কথা হয়নি, এর মানে এই ছিল না তোমায় ভালোবাসতাম না। তোমার উপর পুরো দমে নজর ছিল আমার। কোথায় কি করতে, কি খবর, সব কানে আসতো আমার কাছে। পুরো বাড়ির সিসিটিভি ক্যামেরা আমার ফোনের সঙ্গে সংযুক্ত। যাক, প্রত্যুষের সঙ্গে কতবার বাইরে গিয়েছ, ডং করেছ, তার খবর পরের একদিন নিব। এখন কথা হচ্ছে, আমার পরিকল্পনায় যেই মানুষটা সবচেয়ে বেশি সাহায্য করেছিল সে ছিলেন সিদ্দিক নেওয়াজ। দাদাভাই একদিন অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই না? তুমি সেদিন তার কাছে গিয়ে কুত্তার মতো চেঁচিয়ে চেঁচিয়ে কান্না করেছ, মনে আছে শোনা? কুত্তার মতো? মানে বাদ দাও না, পরে কি হয়েছে শুনো। আসলে ওই দিন দাদু অসুস্থ হননি, একটু নাটক করেছেন আর কি। তার সঙ্গে শুরু থেকেই আমার যোগাযোগ ছিল। তুমি শুরুতে না জানলেও ওই মানুষটা জানতেন আমি তোমায় কতখানি ভালোবেসেছি, আজও বাসি। আমি অঙ্কুরকে অনেক আগেই তোমার পরিবারের খবর জোগাড় করতে বলেছিলাম একবার। সে করেছেও। সে তোমার বাড়ির খবর জোগাড় করলো। দাবাইকে সব খুলে বললাম। সরি, দাদাবাইকে সব খুলে বললাম। সে বলল সে নিজে গিয়ে তোমার পরিবারের সঙ্গে কথা বলবে। তাই হলো। মাঝে অঙ্কুর আর দাদাসহ মুকলেশ চাচা তোমার বাড়িতে গিয়ে উঠেন। আমিও তাদের সঙ্গেই ছিলাম। তবে তোমার পরিবারের সাথে কথা বলার আগে আমি কথা বলেছিলাম যুবরাজ সরকারের সঙ্গে, মানে তোমার হয়েও না হওয়া স্বামী। মানুষটা ভালোই ছিল। সব খুলে বলতেই সে বললেন সাহায্য করবে, যদিও খুব ছিল তোমার প্রতি। সম্মানটা নষ্ট করে পালিয়েছ। তোমার বাবা মা নাকি অনেকবার তোমাকে খুঁজে দেওয়ার জন্য সাহায্য চেয়েছিল তার কাছে।
সে মুখে সাহায্য করবে বললেও পরে আর করেনি। আমি কথা বলার পর একটু ভাবল, তারপর সাহায্যটা করেই ফেলল। তোমার বাবা মায়ের কাছে সে গেল, বলল, তোমায় পাওয়া গেছে, কিন্তু কাছে পেতে হলে একটা কাজ করতে হবে। তোমার বাবা মায়ের তখন তোমার দরকার ছিল, তোমায় পেলেই হলো। রাজি হলেন, তারা সব শর্ত মানবে। তবে শর্ত এত কঠিন কিছু ছিল না। দাদা গেলেন, আমরাও গেলাম। কাজী বাড়ির মেয়ে নেওয়াজ বাড়ির বউ হোক, এইটুকুই চাই। আমাদের পরিবার তোমার এখানে আসা সবাই খুলে বলা হলো তাদেরকে। সময় দিলাম ভাবার জন্য। শেষে 2 দিনের মাথায় তারা বিয়েতে রাজি হলো। পারিবারিকভাবে তোমায় আমার বউ করার কথা ছিল, কিন্তু মাঝে দিয়ে তুমি বালপাকনা কি করলে? প্রত্যুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়ে গেলে। একটু ধৈর্য নেই শালীর ঘরের বউ, তোমার বালপাকনামির জন্য আমার সাজানো পরিকল্পনা সব নষ্ট হলো। শেষে ভালো তো বাঁচতে, তবুও তোমার মতো আটার বস্তাকে আমার কিডন্যাপ করতে হলো। নাটক সব। আর কবুল বলার সময় যখন এত বাহানা করছিলে, বিশ্বাস করো মন চাইছিল লাগিয়ে দিতে এক চর। কত বড় নাটকবাজ তুমি, ভাবা যায়? তাহলে সেদিন যে তৈমুরকে জিম্মি করলেন, ওইসব শালা আমার করা মাল। তোমার ভাই তো, তাই তোমার থেকেও বড় ধান্দাবাজ। এই শুনো, কি করে তোমায় বিয়ে করতাম তখনও বুঝতে পারছিলাম না। শেষে শ্বশুর আব্বাই কিন্তু তুলে এনে বিয়ের প্রসেসটা বললেন, কঠোর শিক্ষা দিতে বলেছিলেন, কিন্তু দিয়েছি কি? তো মিসেস, শুনো, তুমি ভেবেছ তোমার টানে কিডন্যাপ করেছি, তবে শুনে রাখো, প্রেম একটা নিঃশ্বাসও ফেলে পরিকল্পনা করে মাইন্ড ইট। তোমায় এমনি এমনি পাইনি, বহুত কাঠকড় পোড়াতে হয়েছে। যাকগে, সেসব কথা এখন অতীত। ব্যাগ প্যাকিং করে নাও, আজকে কক্সবাজার যাব, সেখান থেকে সোজা যাব নেওয়াজ বাড়িতে। তোমার বাবা মাও আসবে। বাবা মার ভালোবাসা সবার কপালে জুটে না, ওটা পাওয়া ভাগ্যের বিষয়। ভাগ্যকে এভাবে লাথি মারতে হয় না সুন্দরী। বলেই প্রেম তিশার কপালে একটা চুমু দিয়ে বলল, অনেক কথা হলো, অনেক ভাঙন হলো, এবার নতুনের গল্প নতুনভাবে শুরু করা যাক। শুরুটা খারাপ হয়েছে তাতে কি, শেষটা সুন্দর হয়েছে কিনা তার উপর গোটা জীবনটা নির্ভর করে। তৃষা প্রেমকে জড়িয়ে ধরে, বিশ্বাস করুন আমি পালাতে চাইনি। বাইক রাইডিং স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ করতে এতদূর সব ছেড়ে চলে আসা। আমি আছি তো, স্বপ্ন তোমার, তবে পূরণ করার দায়িত্বটা আমার। তৃষা প্রেমের বুকে মাথা রেখে চোখ বন্ধ করল। প্রেম তার চুলে হাত বুলিয়ে দিল। হ্যাঁ, এটাই বোধহয় জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। আপনার জীবনে যতই কষ্ট থাকুক না কেন, আপনার জীবনসঙ্গী যদি আপনার মধ্যে কমফোর্টেবল হয়, আপনাকে বুঝে, আপনার সব কিছুতে আপনাকে সাপোর্ট করে, তাহলে দুনিয়ার কোনো ভয়কে ভয় মনে হবে না। জীবন তখন সহজ ও সুন্দর হবে, আপনার নিজের রচিত গল্পের মতোই। সকাল থেকেই হেদিজা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন। এত কাঁদছেন যে শেষে শরীরটাই ভেঙে পড়েছে। বাধ্য হয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। প্রেমা তার পাশেই বসে আছে, চুপচাপ, কিন্তু মনের ভেতর অদ্ভুত একটা ভার জমে আছে আজ। মেহেরাব আবারও পাবনা চলে গেছে। প্রেমা ওকে সত্যিই ভালোবাসতো না, কিন্তু এখন কেন জানি বুকের ভেতরটা হাহাকার করে উঠছে। দূরে চলে যাওয়া কি এত কষ্টের? শেষবার দেখা হয়েছিল ছাদে। অভিমান মেশানো গলায় মেহরাব বলেছিল, তুমি আমার ভালোবাসা বুঝলে না প্রেমা। যেদিন বুঝবে, তোমার প্রাণ তখন আমায় খুঁজবে, কিন্তু আমি তখন আর থাকবো না, খোদার কসম। পাবনায় কাজ ফেলে এসেছিল সে, ফিরবে কি আর কোনোদিন? এখন কেন এত মায়া হচ্ছে, তখন কেন হলো না? প্রেমা তাকালো তার অসুস্থ মায়ের দিকে। আজ ভোরে প্রত্যুষ ভাই দেশ ছেড়ে চলে গেছে। তার মিশনে যাওয়ার কথা ছিল আগেই, কিন্তু তৃষার জন্য সে যায়নি। ভেবেছিল সংসার করবে,
পরে যাওয়া যাবে। কিন্তু যখন সবকিছু ভেঙে গেল, তখন এই দেশে থেকে আর লাভ কি? মিশনটা ১ বছরের। ১ বছর পর সে ফিরবে। মা ভোরবেলায় কেঁদেছিলেন, বিলাপ করেছিলেন, তবুও কিছু করার ছিল না। এখানে থাকলে না সে ভালো থাকতে পারবে, না তার প্রিয়জন। বাইকে করে কক্সবাজার আসতে সময় লাগে ৩ ঘন্টার মতো। তৃষা এইবার নিজের বাইকটা আর নিয়েও নিল না। স্বামীর পেছনে বসে তাকে শক্ত করে জড়িয়ে ধরার মজাই আলাদা। শিমলা আর অঙ্কুরও পাশে এসেছে। আজকে তৃষা শিমলাকে অনেকক্ষণ বোঝালো, অনেক হয়েছে। এবার অঙ্কুর আর শিমলার কিন্তু উচিত বাড়ির মানুষের সঙ্গে কথা বলে ঝামেলা সব ঠিকঠাক করা। শিমলা সায় জানালো, হয়তো কথাটা জলদি কানে নিবে, নিলেই ভালো। কক্সবাজারে এসে প্রথমে ঘুমিয়ে নিল, ঘুরতে বের হবে সন্ধ্যায় উঠে। আগে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিতে হবে। এমনিতেই বাইকে বসে এতটা পথ আসতে গিয়ে পাছা পুরো তক্তা হয়ে গেছে। প্রেম রুমে এসেই বিছানায় ধপাস করে ফোনে গেমস খেলতে শুরু করলো। তৃষা তা দেখে হেব্বি রেগে যায়। এ আবার কেমন মানুষ? কক্সবাজারে বউ নিয়ে এসে কেউ ফোনে গেম খেলে? আহা, ভাবলেই পেটে যন্ত্রণা হচ্ছে। তৃষা পেটে হাত দিয়ে প্রেমের সামনে দাঁড়ায়, মুখ কুঁচকে বলল, আহারে, পেটে অনেক যন্ত্রণা হচ্ছে, মনে হয় সর্বনাশ একটা ঘটে যাবে। প্রেম ফোনের থেকে চোখ তুলে তৃষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি? এই গাঁজাখোর মহিলা, তোর সঙ্গে হানিমুনে আসছি, এখনো হানিমুন করতেই পারিনি, কি সব বালের কথা বলস? সত্যি বলছি, লক্ষণ ভালো না। কিন্তু তারিখ? আচ্ছা, প্রমাণ দেখি। হুম, বাথরুমে চলুন। মনে হয় পেট পাতলা হয়ে গেছে, বাথরুম থেকে বের হতে সময় লাগবে। আপনি সঙ্গে গেলে ভেতরে বসে গল্প সল্প করে সময় কাটানো যাবে। ফোনে লুডো আছে, এক ম্যাচ খেললে কেমন হয়? থুহ, বমি পাচ্ছে। উহুম, সুসংবাদ পাচ্ছি নাকি? যেহেতু বউ তোমার কিচ্ছু নেই, তার মানে আমার থেকে উহুম নিউজ পাওয়ারও সুযোগ নেই, আর থাকলেও পেতে না। উফ, কথা না বাড়িয়ে আসুন তো, কি জানি দেখবেন। যাহ, কাচ্চুর শালির বউ, ভাবলাম কি আর বললি কি। ইমোশনের উপর হেগে দেওয়ার যে ব্যাপারটা। তৃষা হেসে ফ্রেশ হতে চলে যায়। এই লোকটাও না। ফ্রেশ হয়ে আসতেই দেখলো প্রেমের শরীরে কাপড় নেই। আপনি না টি শার্ট পরেছিলেন? গরমটা বেড়েছে তো। গরমের সঙ্গে কি শরম বাড়ে না? ওইটাও একটু বাড়ানো দরকার। শরম বাড়লে 2 থেকে 3 হব কি করে শোনা? প্রেম তৃষার কাছে এগিয়ে আসতেই তৃষা প্রেমের মুখে বালিশ ছুঁড়ে মারে। প্রেম সেই বালিশ ধরে ফেলে। বিটার হার্ট, তোমার আজকাল পাকা গজিয়েছে, তাই না? বটি দিয়ে ওই পাকা আজকে কাটবো আমি, বলেই সে তৃষার দিকে এগিয়ে যায়। প্রেম সমুদ্রের তীরবর্তী বালুকা বেলায় বাইকের পাশে হেলান দিয়ে পোজ দিচ্ছে। অঙ্কুর ক্যামেরা হাতে নিরন্তর তার ছবি তুলছে। শিমলা ও তৃষা প্রথমে তাদের সঙ্গেই ছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই তৃষার বিরক্তি জমে উঠল। এরা যেন নিজেদের মধ্যেই নিমগ্ন। তৃষার চোখে সবকিছুই কেমন যেন অর্থহীন মনে হলো। সে মনে মনে বলল, এই লোকের সঙ্গে ঘুরতে এসে শান্তি নেই, কেউ একটুও বোঝে না। প্রেমের কথা মনে পড়তেই আবার খটকা লাগলো। লোকটার কি ঢং, কোথায় বউ নিয়ে কিছু কেনাকাটা করবে, কিন্তু সে তো এখন মহাব্যস্ত নিজের মতো। কক্সবাজারে যাওয়ার আগে চিত্রাকে একবার কল করেছিল তৃষা, কারণ সেদিন মেয়েটা বলেছিল ইতালি থেকে বাংলাদেশে আসবে, কিশোরগঞ্জ এলাহি বাড়িতে যাবে, সেখান থেকে কক্সবাজার আসবে। ইস, সে এলে তো মজাই হতো। কিন্তু চিত্রাকে কল করার পর সে জানালো আসছে না। শুনেই মনটা খারাপ হয়ে গেল। সমুদ্রের তীরে কিছুক্ষণ একা সময় কাটালো তৃষা। অঙ্কুর শিমলাকে ডাক দিতেই সে চলে গেল। তৃষা কিছুক্ষণ একা সময় কাটাবে বলে ঠিক করলো।
চারপাশে একবার প্রেমকে খোঁজার চেষ্টা করলো, সে নেই। এই তো একটু আগেও ছিল। সুযোগ পেয়ে তিশা আরো খানিকটা সময় সমুদ্রের ধারে কিছুক্ষণ একা থাকার সিদ্ধান্ত নিল। সবাই চলে গেলেও সে দাঁড়িয়ে রইল নিঃশব্দে, ঢেউর মুখোমুখি হয়ে। নীল রঙের গাউনে তৃষা যেন সমুদ্রের রঙে মিশে গেল। হালকা বাতাসে তার চুল উড়ছে, সূর্যের আলোকরেখা গাউনের ভাঁজে ঝিলিক দিচ্ছে। পায়ের নিচে ভেজা বালির স্পর্শে সামনে নীল অসীম জলরাশি। চারপাশে একবার প্রেমকে খোঁজার চেষ্টা করলো সে, কোথাও দেখা গেল না। অথচ এই তো কিছুক্ষণ আগেও ছিল, হাসছিল, কথা বলছিল। এখন নেই, শুধু সমুদ্রের গর্জন আর তৃষার চোখের নিস্তব্ধতা। মুখোমুখি দাঁড়িয়ে রইল একে অপরের। হঠাৎ পিছন থেকে একটা গলা ভেসে এলো, আপা, গোলাপ নিবেন? এইটা আপনার জন্য। তৃষা বাচ্চা ছেলেটির দিকে তাকালো। তৃষা ফুলের দিকে একবার তাকিয়ে বলল, কে দিল? একটা ভাই দিছে। তৃষা ফুলটা নিয়ে আরো একবার চারপাশে তাকালো। নিশ্চিত প্রেম দিয়েছে। সে কোথায় জানো? রুম নাম্বার 102-এ। ফুল দিয়া কইল, আপারে কইবার রুমে আইতে। 102? কিন্তু আমাদের রুমের নাম্বার তো মেবি ওইটা ছিল না। তৃষা হোটেলের দিকে পা বাড়াবে এমন সময় তার ফোনে একটা কল এলো। নাম্বারটা অচেনা। রিসিভ করতেই অপাশ থেকে একটা গান ভেসে এলো, প্রেম আমার, ও প্রেম আমার। তৃষা বার কয়েক হ্যালো বলল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া আসেনি, শুধু নীরবতা। তারপর হঠাৎ লাইন কেটে গেল। ফোনের স্ক্রিনটা নিভে যেতেই যেন চারপাশের আলো স্নান হয়ে গেল। মুহূর্তেই তৃষার বুকের ভেতরটাই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। হোটেলের করিডোরটা এখন প্রায় ফাঁকা। মেঝেতে পুরো কার্পেট, নরম আলোয় দেয়ালগুলোর দম বন্ধ হয়ে আছে। তৃষা ধীরে ধীরে এগিয়ে গেল। তার পায়ের আওয়াজও গিলে নিচ্ছে এই নিস্তব্ধতা। রুম নাম্বার 202। দরজার সামনে এসে সে থেমে গেল। ঠিক তখনই এক মুহূর্তেই নিস্তব্ধতা ছিঁড়ে উঠে এলো একটা মেয়েলি চিৎকার। চিৎকারটা একেবারেই তীক্ষ্ণ, কাটার মতো ছিল। মনে হচ্ছিল দেয়ালের ভিতর কোথাও কেউ যন্ত্রণায় ফেটে পড়ছে। তৃষা হঠাৎই স্থির হয়ে গেল। বুকের ভেতর দগদগ শব্দে শিরা উপশিরা টানছে তার। চোখ তুলে চারপাশে তাকালো। করিডোরে আর কেউই নেই, শুধু একপাশে ফ্লিকার করা আলো, যেন চোখ টিপে টিপে কিছু বলতে চাইছে। রুমের দরজাটা ফাঁকাই ছিল, ধীরে ধীরে বাতাসের টানে কাঁপছে। এখানেই তো আসতে বলা হয়েছিল, মনে মনে বলল তৃষা। কিন্তু অঙ্কুর আর শিমলার রুম কোনটা ছিল? ওরা কোন রুমে এসে উঠেছে জানাই হয়নি। এটাতেই নাকি বোধহয়, নইলে এখানে কেন আসতে বলা হবে? আর তার চেয়ে বড় কথা, তিনটা মানুষ তাকে একা রেখে চলে আসবে। এটাও কি সম্ভব? উফ, মাথা কাজ করছে না। স্মৃতিগুলোই জট বেঁধে যাচ্ছে। তৃষা এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো। তারপর হঠাৎ কৌতূহল আর অজানা টান থেকে তাকে নিয়ে গেল ভেতরে। দরজাটা ঠেলে ঢুকতেই এক ধাক্কায় সবকিছু থেমে গেল। তার হাতের ব্যাগটা কাঁধ থেকে গড়িয়ে পড়ল। হাত অসাড় হয়ে এলো। রুমটা যেন সদ্য যুদ্ধক্ষেত্র। চাদর ছিঁড়ে ছিঁড়ে মেঝেতে পড়ে আছে। কাঁচ ভাঙা গ্লাসের টুকরো ছড়িয়ে আছে টেবিলের নিচে। দেয়ালের ঘড়িটা ভেঙে বন্ধ হয়ে ফ্লোরে পড়ে আছে। তবে পেন্ডুলামের ঢোল মাঝপথে থেমে গেছে। কার্পেটের মতো মেঝেতে লাল রক্তের বন্যা, তাজা ঘন আটালো রক্ত, সেই পিচ্ছিল রক্ত। তৃষার চোখ বড় বড় হয়ে উঠল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, শরীর কাঁপছে, তবু চোখ সরাতে পারছে না। ঠিক তখনই কোথা থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো, কসকসে একটা সূক্ষ্ম সুর। তারপর একটা গম্ভীর দুলে ওঠা আওয়াজ। গ্রামোফোনে বাজছে,
প্রেম আমার, ও প্রেম আমার। গানটা যেন অন্য জগতের, পুরনো বিকৃত, তবু সুরে একটা অদ্ভুত মায়া আছে। সুরটা রক্তের সঙ্গে মিশে রুমের বাতাসকে আরো ভারী করে তুলেছে। রুমের ভেতর একটা মিষ্টি গন্ধও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, গোলাপের গন্ধ ভাসছে। মিষ্টি তবুও কেমন যেন অস্বস্তিকর। রক্তের ধাতব গন্ধের সঙ্গে মিশে সেই গোলাপ যেন পচা পাপড়ির মতো গন্ধ ছড়াচ্ছে। তৃষা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখল রুমের কোণে একটা পুরনো গ্রামোফোন। ঘূর্ণায়মান ডিস্কটা কাঁপছে, সুইটা লাফাচ্ছে, আর সুরটা কেঁদে উঠছে কারো দম বন্ধ করা আর্তনাদ হয়ে। তার চোখে পড়ল রুমের দেওয়ালে রক্তের দাগ আঁকা একটা চিহ্ন, হৃদয়ের মতো, তবু বিকৃত। আর সেই চিহ্নের নিচে গোলাপের একটা পাপড়ি আটকে আছে, সতেজ লাল রক্তে চুপচুপে সেই পাপড়ি। তৃষা এক পা পিছিয়ে গেল। তার মনে হলো কেউ ওর পিছনে দাঁড়িয়ে আছে, কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে খুব ধীরে। তার গায়ের উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে, কিন্তু ঘুরে তাকাতেই কিছু নেই। তবু গ্রামোফোন ফোনটা বাজছে। প্রেম আমার, ও প্রেম আমার। তৃষার পায়ের নিচে কাঁচ ভাঙার শব্দ হলো। তার চোখ তখন রুমের কোণে, সেখানে আধখোলা পর্দার ফাঁক দিয়ে কিছু একটা দেখা যাচ্ছে। একটা হাত স্তব্ধ অনড় হয়ে মেঝেতে ছুঁয়ে আছে। তৃষা ঠোঁট কামড়ে এক ধাপ এগিয়ে গেল। তার হাঁটু কাঁপছে, কিন্তু চোখের দৃষ্টি আটকে গেছে। বিছানার চাদরটা টেনে পড়েছে মেঝেতে, তার নিচে ছড়িয়ে আছে দাগগুলো। তৃষা আরেক পা বাড়ালো। এবার আলো এসে পড়ল সেই দেহটার উপর। এক মুহূর্তেই তার নিঃশ্বাস থেমে গেল। মাথার ভিতর একটা ঘূর্ণি, কান বন্ধ হয়ে যাচ্ছে, তবু চোখ সরাতে পারছে না। কাঠের পাশে শুয়ে আছে একটা মেয়ের দেহ। না, দেহ নয়, এক অচেনা বিকৃত দেহ। তার চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে জায়গায় জায়গায়, মাংস খসে গেছে ছুরি চালানোর মতো নিখুঁতভাবে। শরীরের কোথাও কোনো চিহ্ন নেই যা একে মানুষ বলে চিনতে দেয়। চুল নেই, মাথার খুলিটা মসৃণ, কেটে ফেলা চুলের গন্ধ বাতাসে মিশে আছে। ঠোঁটের এক পাশ ছেঁড়া, চোখ অর্ধেক খোলা। হয়তো শেষ মুহূর্তে সে কারো দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েছিল। তৃষার হাত নিজের অজান্তেই মুখে চলে গেল। গলায় শব্দ আটকে আছে। তার পেটের ভেতর হঠাৎ মোচড় খেলো, বমি এসে যাচ্ছে, কিন্তু কিছুই বের হলো না। বাইরে কোথাও বজ্রপাত হলো। হালকা আলো এসে দেহটার উপর পড়ল। রক্তে ভেজা ত্বক চকচক করছে। দেহটার পাশে পড়ে থাকা আয়নাটা নিজের অক্কে কাঁপল। তৃষা চমকে তাকালো। আয়নায় দেখা যাচ্ছে তার নিজের মুখ, কিন্তু তার পিছন কেউ যেন দাঁড়িয়ে আছে, একটা ছায়া, কালো হুডি পরা ব্যক্তি। তৃষার গলা শুকিয়ে গেল। বুকের ভেতর ঢেউ খেললো আতঙ্কে। গ্রামাফোন তখনও বাজছে, প্রেম আমার, প্রেম আমার। গোলাপের গন্ধটা এখন আরো তীব্র, কিন্তু তা ফুলের নয়, রক্তে ডুবে থাকা গোলাপের। হুডি পরা লোকটি এবার আলতো করে পিছন থেকে তৃষার থুতনি চেপে ধরল। হাতে তার ধারালো একখানা ছুরি। তৃষা ততক্ষণে ট্রমায়, এত কিছু দেখে মাথা এমনিতেই ঠিক নেই। আশপাশের সব কিছু তার কাছে ভারী লাগছে। লোকটা হঠাৎ আয়নার দিকে তাকিয়ে তৃষার গলার কণ্ঠনালী বরাবর চাকু ধরে বলল, তুমি প্রতারণা করেছ, প্রতারকদের আমি যে ছাড়ি না। গলার স্বরটা ভন ভন করে বাড়ি হয়ে কানে এলো। কে বলছে, কে বলছে বোধগম্য হলো না, তবে একেবারেই খুব কাছের কেউ মনে হলো। হঠাৎ লোকটি হাসলো, ছুরিটা শক্ত করে ধরে বলল, প্রেম আমার, ও প্রেম আমার। পাশের রুম থেকে হঠাৎ একটা রমণী এসে ফারাজের পাশে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, কি হয়েছে?
পুরোটা কথা শেষ করার আগেই তৃষার দিকে ফিরে চাইল। তৃষা তখনও ফারজার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেই রমণী তৃষাকে দেখে বলে উঠল, আরে তৃষা না, তুমি এখানে? তৃষা তার দিকে তাকালো একবার, শেষে চোখটা বন্ধ হয়ে এলো। তাল সামলাতে না পেরে লুটিয়ে পড়ল মাটিতে। যখন জ্ঞান ফিরল তখন সে তার রুমের বিছানায় শুয়ে আছে। সে চোখ খুলে ধীরে ধীরে তাকালো। চারিদিক ঝাপসা, সাদা দেওয়ালের ভেতর আলো ছায়ার চলাচল। মাথাটা ভারী ভারী লাগছে, বুকের ভেতরটা কেমন শূন্য, গলার ভেতরটা শুকনো হয়ে আসছে। কিছুটা সময় পর সে টের পেল নিজের নিঃশ্বাসের আওয়াজটা কেমন কাঁপছে। হঠাৎ কেউই তার নাম ধরে ডাকলো, তৃষা। স্বরে কাঁপন। সে চোখ পিটপিট করে তাকায়। তার সামনে বসে আছে প্রেম, দুই চোখ ভেজা, ঠোঁটের কোণে একরাশ অসহায়তা। তার হাতটা আলতো করে তৃষার মাথার কাছে রাখা। তৃষা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। চোখের জল ধীরে ধীরে গড়িয়ে আসলো কপাল বেয়ে বালিশে। সে হঠাৎ হাউমাউ করে কেঁদে ওঠে। তুমি সত্যি আমার সামনে? আমি মরিনি? এটা আমার স্বপ্ন না তো? প্রেমের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে আর নিজেকে সামলাতে পারে না। তৃষাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে। তৃষা তখন তার বুকের মধ্যে মুখ গুজে কাঁদছে। প্রেমের কণ্ঠ ভারী হয়ে আসে, না তৃষা, স্বপ্ন না, আমি এখানেই আছি, তোমার কিছু হয়নি। না প্রেম, ওই লোক আমাকে মেরে ফেলবে। ওই লোক তুমি নও তো? তৃষা প্রেমকে নিজের কাছে টেনে গন্ধ শুকে বলল, হ্যাঁ হ্যাঁ, সেই গন্ধ, সেই সুগন্ধি। এই প্রেম, তুমি খুনি নও তো? এই এই প্রেম, শুনছো? প্রেম ডাক্তারের দিকে তাকাতেই ডাক্তার এগিয়ে আসেন। তৃষাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেয়। তৃষা ঘুমিয়ে পড়তেই প্রেম ঘুমন্ত তৃষার কপালে চুমু খায়, হাত বুলিয়ে উঠে বাইরে যায়। দরজার সামনে একজন রমণী বসে আছে, সঙ্গে একটা লোক। সে আপাতত ফোন চালাতে ব্যস্ত। প্রেম বাইরে আসতেই রমণী দাঁড়িয়ে ব্যস্ত কণ্ঠে প্রেমকে জিজ্ঞাসা করলো, তৃষা এখন ঠিক আছে? ভেতরে যেতে পারবো? হুম। হঠাৎ পাশ থেকে একটি লোক বলল, এই ছোট লোক বউ সব কিছুতেই সাবানার লাইট ভার্সন হয়ে যায়। এই বউ, জলদি কাজ সেরে রুমে আসো, মেয়েটাকে রেখে এসেছো। ওই বেটা অব্রের ঘরের কুদ্দুসের নজর এমনিতেই আমার ফিজার দিকে। চিত্রা ফারজার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, অব্র ভাইয়ের ছেলে আজরের বয়স মাত্র 6 মাস, সে আমাদের ফিজার দিকে নজর দিবে কি করে? নজর দেওয়ার বয়স লাগে না। চিত্রা প্রেমের দিকে তাকালো। প্রেম সিটে বসতেই সে চিত্রাকে ধন্যবাদ দিয়ে বলল, ধন্যবাদ আমার বউকে সাহায্য করার জন্য। পাশ থেকে ফারাজ মুখ বাঁকিয়ে বলল, 1101 নম্বর হানিমুনটা করার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বউটা তোমার বউকে সাহায্য করতে গিয়ে এখন যে বায়োলজি ক্লাসে ডাব্বা মারবে, তাতে কি খুব ভালো হবে? ফারাজ আর কিছু বলার আগেই চিত্রা চোখ রাঙায়। তাতে ফারাজ চুপ করতেই চিত্রা ভেতরে চলে যায়। ফারাজ প্রেমের পাশে বসে পড়ল। না মানে, বউ তো, তার উপর কিছু বলাও যায় না। বইয়ের উপর যুক্তি খাটানোও এক প্রকার ছোট লোকই কারবার শালা। প্রেম ফারাজের দিকে তাকালো। ইয়ে মানে, আপনার দেখা যাচ্ছে? হোয়াট ডু ইউ মিন বাই দেখা যাচ্ছে? ফারাজ নিচের দিকে তাকালো। তাতেই প্রেম বলল, দেখা যাচ্ছে আপনার মানসিকতা বড়লোকি। যাগ্গে ভালো। চিত্রা তৃষাকে দেখে বের হয়ে রুমে চলে গেল। সেদিন তৃষার সঙ্গে যখন ফোনে কথা হয়েছিল তখন তৃষা বলল সে কক্সবাজারে আসবে। তাই চিত্রা ঠিক করলো এবার তাকে একটা সারপ্রাইজ দিবে। তাই বলে দিল সে আসছে না। তবে কক্সবাজার আসতে না আসতেই ঘটে গেল বিপর্যয়। তৃষা যে এই হোটেলেই উঠবে কে জানতো? আর তাছাড়া কি করে তাদের রুমে এসে পড়ল? ফারাজ বলল, আচমকা এসেছে, তবে চোখে মুখের অবস্থা ভালো ছিল না। তাছাড়া বাহুতে ক্ষত। চিত্রা একটু ভেবে ভেতরে রুমে যায়।
আয়েশা এসেছে। মেয়েটা বাচ্চা সামলাতে পারে না। আদ্র কান্না করছে। তা দেখে অব্র বলে উঠল, ঘরণী, বাচ্চা একটাই সামলাতে পারছো না, তাহলে ছেলেটার জন্য বোন কি করে আনবো? তোমার কষ্ট হয়ে যাচ্ছে গো। এত কষ্ট মেনে নিতে পারছি না। এক কাজ করি, বাচ্চাটা সামলানোর জন্য আরেকটা বিয়ে করি। সরকার বাইয়ের বাচ্চা, বউ বলে মুখ দিয়ে বের হয়ে গেছে। তোমার ভুল, পকেটে ভরে রাখো। এই চিত্রা আপা, আদ্রকে একটু তোমার কাছে রাখো তো। আমি ওর বাবাকে বিয়ে করার শখ মিটিয়ে দিয়ে আসি। ভাবি বাঁচান, দোয়া করলাম ভাই, বেঁচে থাকলে আবার দেখা হবে। বলেই চিত্রা হাসলো। আদ্রকে কুলে নিয়ে ফারাজের কাছে চলে গেল। ওরা বাবা মেয়ে কি করছে আল্লাহই ভালো জানে। জ্ঞান ফিরার পরেও তৃষা কিছুক্ষণ পাগলামি করেছে। শেষে অনেক কষ্টে প্রেম তাকে বুঝিয়ে কোনো কিছু হয়নি বলেছে। সব ঠিক আছে, হয়তো দাঁড়ালো কোনো কিছুর সঙ্গে লেগে হাতটা কেটে গেছে। রুম নাম্বার 102-এ নিয়ে গেল। সেখানেও সব কিছু ঠিক আছে। ওই দৃশ্য দেখে তৃষা কিছুক্ষণ হাঁ করেই রইল। কি দৃশ্য দেখেছিল, আর কি হলো? তাহলে সব কি ভ্রম ছিল? কিছু মনে পড়ছে না কেন? সারাদিন রুমে শুয়ে কাটিয়েছে, কিচ্ছু ভালো লাগছিল না। শেষে বিকেলে সবাই মিলে বাইরে যাই। চিত্রার পরিবারও ছিল। তবে ফারাজকে দেখে মনে হচ্ছিল সে কোনো কাজেই এখানে এসেছে। ব্যস্ত মানুষ, কত কাজ, আর আরেকজনের পেছনে সময় দেওয়ার সময় আছে? সমুদ্র তখন বিকেলের নরম রোদে ঝিলমিল করছে। আকাশটা হালকা গোলাপি আর কমলার মিশ্রণে রং করা। একটা শান্ত অথচ আবেগভরা সন্ধ্যা। বাতাসে লবণাক্ত গন্ধ। ঢেউগুলো ধীরে ধীরে তীর ছুঁয়ে ফিরে যাচ্ছে। তৃষা চুপচাপ বসে আছে ভেজা বালির উপর। চুলে বাতাস লাগছে, চোখে অন্যমনস্কতা। ওর দৃষ্টি কোথাও নেই, যেন নিজের ভেতরে গভীর অন্ধকারে হারিয়ে গেছে। সেই অন্ধকার থেকে ফিরিয়ে আনতে প্রেম নীরবে পাশে বসলো। কিছু না বলেই সে একটা ছোট কাঠের বক্স তৃষার হাতে তুলে দেয়। তৃষা অবাক হয়ে তাকায়। খুলে দেখে ভেতরে একটা পুরনো পাথর, যেটা দেখতে অনেকটা হার্ট শেপড। সমুদ্রের ঢেউয়ে ঘষে মসৃণ হয়ে যাচ্ছে। প্রেম হাসে, বলে, সুন্দর জীবনের জন্য কখনো কখনো মনকে পাথরের মতো শক্ত করতে হয়। মনে রেখো, ঢেউ যতই আঘাত দিবে, তোমার সৌন্দর্য ততই বাড়বে। তৃষার চোখে জল এসে যায়। প্রেম আস্তে করে তার কাঁধে হাত রাখে। তৃষা, আমি সবসময় তোমার পাশে আছি। সমুদ্রের বুকে যেমন কেউ থাকে, তেমন ভাবেই আমি আমৃত্যু তোমার পাশে থাকব। তৃষা কিছু বলো না, শুধু ধীরে ধীরে মাথাটা প্রেমের কাঁধে রাখে। ঢেউয়ের শব্দ তখন তাদের নীরবতার ভেতর ছন্দে ছন্দে সুর তুলল। প্রেম আস্তে করে তৃষার চুলে হাত বুলিয়ে বলে, চোখ বন্ধ করো। তৃষা চোখ বন্ধ করলে প্রেম পকেট থেকে ছোট একটা কাচের বোতল বের করলো, যার ভেতরে জ্বলজ্বল করছে ছোট্ট ফ্লোরেসেন্ট আলো, মিনিয়েচার ফেয়ারি লাইট। সে বলল, দেখো, এই আলোটা তোমার জন্য। অন্ধকার যতই হোক, এর মতো একটা আলো তোমার ভেতর আলোকিত করতে সর্বদা থাকবে। তোমার ভয়কে এই আলো ছুঁয়ে যাক। তৃষা চোখ খুলে তাকায়। ওর ঠোঁটের কোণে এক টুকরো নিঃশব্দ হাসি ফুটে ওঠে। প্রেম তখন পুনরায় বলল, এবার তুমি চাইলেই আমরা হাঁটতে পারি, শুধু ঢেউয়ের শব্দে, কোনো কথা নয়। আজ আর কোনো ব্যথা নয়, শুধু সমুদ্র আর আমরা। তারা দুইজন ধীরে ধীরে হাত ধরে হাঁটতে শুরু করলো। সূর্য তখন দিগন্তে ডুবে যাচ্ছে, আর সেই অস্তর আগে তৃষার মুখে ফিরে আসছে আলো, যে আলো জীবন থেকে বারবার সরে সরে যাচ্ছিল। দুইজন মিলে কিনারার আবেশে হারিয়ে যায়। হঠাৎ তৃষার খুব টক খাওয়ার ইচ্ছে হলো। প্রেম এদিক ওদিক তাকিয়ে দেখলো কোনো আচার বিক্রেতা আছে নাকি।
শেষে প্রেম উঠে দাঁড়িয়ে বলল, একটু অপেক্ষা করো, দেখছি আমি। ওই যে ওইদিকে আছে। আচ্ছা। প্রেম উঠে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটা বেলুন বিক্রেতা ছোট মেয়ে দৌড়ে এলো তৃষার কাছে। তৃষা মেয়েটিকে বলল, উহু, কিনবো না। সেই কথা শুনে মেয়েটি বলল, না আপা, এক কান চিঠি দেবার আসছি। চিঠি? হয়। কে দিল? ওই যে ওই কানে দাঁড়িয়ে আছে ভাইয়াটা। তৃষা মেয়েটির ইশারাকৃত স্থানে তাকাতেই দেখল ভিড়ের মাঝে কেউ নেই। সে কিছু না বলে না ভেবে কাগজের বাস খুলতেই দেখল তাতে রক্তের ছোপ ছোপ দাগ। বড় করে লেখা আছে, মানুষের মাংসের বিরিয়ানি খাবো। তোমার কোন অংশের মাংস বেশি সুস্বাদু? তৃষা এবার ঘাবড়ে গেল। বাচ্চা মেয়েটা চলে গেল। আশেপাশে কত মানুষ। তৃষা মেয়েটির দেখানো স্থানে পুনরায় তাকাতেই দেখল দূরে দাঁড়িয়ে আছে কালো হুডি পরিহিত এক লোক, মুখটা খোলা। লোকটি কেবল তাকিয়ে আছে তার দিকে। কে এই লোক? তার উদ্দেশ্যই বা কি?